মানুষ কত পরিশ্রম করে নিজেকে সফলতার দরজায়। অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো কবিতা। আজকে আমরা পড়বো আইসিএসসি দশম শ্রেণীর কবিতা অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো কবিতা। এই খো খো কবিতাটি পড়লেই তোমরা বুঝতে পারবে যে মানুষ কত পরিশ্রম করে নিজেকে সফলতার দরজায় পৌঁছে দেয়, কিভাবে মানুষ সফল হয়। প্রত্যেকটা মানুষেরই সফল হওয়ার গল্পটা একটু আলাদাই থাকে এবং অক্লান্ত পরিশ্রম সঙ্গে খিদের ক্লান্তি, তারপরেও অনমনীয় জেদ, অদম্য মনোভাব মানুষকে সফল করে। অমিতাভ দাশগুপ্ত 1935 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। 2007 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি দেশ পত্রিকায় প্রথম কবিতা লেখেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ নদী সবুজ বন উপন্যাসের তিনি স্মৃতি লিখন করেছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য লেখা রয়েছে: সমুদ্র থেকে আকাশ, মৃত শিশুদের জন্য টফি, জলে লেখা কবিতার নাম। এই মৃত শিশুদের জন্য টফি, জলে লেখা কবিতার নাম, এই লেখাগুলোর একটু নামের মধ্যে দিয়ে একটু অন্যরকম মানে রয়েছে। সেইভাবে তোমরা নামগুলোকে মনে রাখবে, তাহলে তোমাদের মনে রাখা ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আজকে আমরা পড়ছি অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো কবিতা, যেটা অমিতাভ দাশগুপ্তের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। খো খো কবিতাতে একটি মেয়ে খো খো খেলে, সেই সঙ্গে সে স্বপ্ন দেখে যে সে বিশ্বে খো খো খেলায় পারদর্শী হয়ে উঠবে এবং নিজেকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। মায়ের সঙ্গে ঠোঙ্গা বানায়, বিকেলে খেলে খো খো। তার যে কাজ, এখানে কোনো পড়াশোনার কথা আলাদা করে বলা হচ্ছে না। দেখা যাচ্ছে যে সে মায়ের সঙ্গে ঠোঙ্গা বানায়, কারণ ঠোঙ্গা বানিয়ে কিছু পয়সা উপার্জন করবে এবং সংসারের উপকারে লাগবে, এই বাসনা থেকেই কিন্তু সে মায়ের সঙ্গে পরিশ্রম করে। আর বিকেলবেলা সে খো খো খেলে। বনগাঁ থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো, তার মনে স্বপ্ন। সে বনগাঁবাসী, অর্থাৎ বনগাঁতে সে খেলাধুলা করে, কিন্তু তার স্বপ্ন হলো জার্মানির রাজধানী বার্লিনে গিয়ে সে পৌঁছে যাবে, খো খো খেলে বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করবে, বিশ্বের ক্রীড়াঙ্গনে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। তাহলে মেয়ের বাবা হকারি করেন, অর্থাৎ তিনি ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করেন, তিনি একজন ফেরিওয়ালা, এবং সেখান থেকেও যে পয়সা উপার্জন হয় সেই পয়সাটাও খুব বেশি উপার্জিত হয় এই কথাটা বলা যাবে না। আর ছোট বোন সে 5-এ পড়ে, সুতরাং সে বাড়িতে সেভাবে পরিশ্রম দিতে পারে না, সে একেবারেই ছোট, শুধুমাত্র পড়াশোনা নিয়েই তার সময় কাটে। আর দাদা কিন্তু এখনো কোনো কাজ পায়নি, কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি, সে এখনো বেকার। এই হলো তার পারিবারিক অবস্থা, অর্থাৎ এতটাই দারিদ্র্যের মধ্যে দিয়ে সে কিন্তু লড়াই করছে এবং তার স্বপ্ন সে খো খো খেলবে এবং খো খো খেলে সে বিশ্বের ক্রীড়া জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সারা পৃথিবীতে তার নাম হবে। তবুও খো খো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়েই দেশ শুদ্ধ আমজনতার বড়াই। অথচ বাড়িতে এত দারিদ্র, দিন আনা দিন খাওয়া যে মেয়ের পারিবারিক অবস্থা, সেই পারিবারিক অবস্থার মধ্যে দিয়েও সে এতটাই লড়াই করছে যে সে স্বপ্ন দেখছে যে সে বার্লিন গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে, আর তাকে নিয়েই দেশবাসীর ভীষণভাবে গর্ব বা অহংকার যে সে সারা পৃথিবীতে খো খো খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সে চ্যাম্পিয়ন হবে। হাত ঝুমঝুম পা ঝুমঝুম শিয়ারামের খেলা, খেলতে খেলতে সাজের কোলে গড়িয়ে আসে বেলা। শিয়ারামের খেলা বলতে সম্ভবত রামায়ণে রাম সীতার কোনো খেলাকে এখানে বোঝানো হয়েছে। তো কোনো খেলা বা ছড়ার
এখানে অংশ, বিশেষ করে ঝুমঝুম তাল বা ছন্দের জন্য ব্যবহার করা হয়েছে। তো যে শিয়ারামের খেলা, অর্থাৎ তার হাত পা দুলিয়ে দুলিয়ে তাকে যেভাবে খেলতে হচ্ছে, সেটা এক ধরনের তালবদ্ধ বা ছন্দবদ্ধ এক ধরনের খেলা, এবং সেই খেলার নিশ্চয়তা সঠিক করে বলাও যায় না। শিয়ারামের খেলা কিছুটা ভাগ্যেরও খেলা, অর্থাৎ এই ভাগ্যের কি পরিণাম হবে সেটা আগে থেকে জানা যায় না। তাই শিয়ারামের খেলা বলতে এখানে বোঝানো হয়েছে সে যে খেলাটা খেলছে তার পরিণতি সে আগে থেকে নিশ্চিত করে জানতে পারেনি, তবুও সে কিন্তু খেলাটা খেলছে যদি সে জয়লাভ করতে পারে। আর খেলতে খেলতে কিন্তু সন্ধে হয়ে আসে, বেলা গড়িয়ে যায়, এবং তারপরে তার কি হয়, ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি, এবং সে তো পুরোপুরি ভরপেট খেয়ে খেলতে পারে না, তার জন্য তাকে আধপেটা খেয়ে বা কম খেয়েই কিন্তু তাকে খেলতে হয়, এবং তার জন্য কি হয়, তার নাড়ি ভুড়ি খিদের চোটে লাফিয়ে ওঠে। বিশেষ করে একজন খেলোয়াড় মেয়ে যারা মাঠে পরিশ্রম করবে, খেলবে, তাদের খিদেও অসম্ভব খিদে পাবে। এটাই বাস্তব যে খিদে যারা হাত পা নড়াচড়া করবে, পরিশ্রম করবে, পরিশ্রম সাধ্য কাজ যারা করবে, তাদের বেশি খিদে পাবে। এই মেয়েটি যেহেতু এতটাই খেলছে বা লড়ছে মাঠে যে খেলার জন্য তার খিদেটা অনেকটা বেশি মারাত্মক, তারপরে খাবার তো সে পুরোপুরি পায় না, সঠিক খাবারটা সে পায় না। বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি, দেখা যাচ্ছে তার নাড়ি ভুড়ি নেচে উঠছে, লাফিয়ে উঠছে, তবুও কিন্তু সে জোয়ার ভরা স্বপ্ন, যেখানে সে স্বপ্নকে চুরি করে নিয়ে নিচ্ছে, অর্থাৎ এত কিছু দারিদ্রতার মধ্যে দিয়েও সে কিন্তু সে বিপরীত অবস্থার মধ্যে দিয়ে, বৈপরীত্যের মধ্যে দিয়ে সে নিজেকে জয়ী করবে, সেরকম মনোবাসনা নিয়েই কিন্তু অনেকটা স্বপ্ন সে নিজের জন্য অনেকটাই সে স্বপ্নকে চুরি করে নিতে পারছে। অর্থাৎ যে স্বপ্নটা অন্যদের দেখার কথা, যাদের প্রচুর অর্থ আছে, যাদের প্রচুর পয়সা আছে, তারা সেই স্বপ্নটা দেখবে, অথচ সে তাদের থেকে স্বপ্ন চুরি করে নিচ্ছে, কারণ তার তো কোনো খাবার উপযুক্ত নেই, বাড়িতে দারিদ্র, সব কিছুই তার বিপরীত অবস্থায় যাচ্ছে। অর্থাৎ সে যে জায়গায় পৌঁছাতে যাচ্ছে তার জন্য যা যা অনুকূল পরিস্থিতি দরকার কিছুই তার নেই, অর্থাৎ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই তাকে লড়াই করতে হচ্ছে। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রাখো। অর্থাৎ সেই যে মায়ের সঙ্গে ঠোঙা বানায়, সে যে পরিশ্রমটা করে, খেলার মাঠে পরিশ্রম করে, সে বাড়িতেও পরিশ্রম করে, তার পরিশ্রম অনেকটাই। যে ঠোঙা বানায়, দিবারাত্রি পরিশ্রম করে, ঠোঙা বানিয়ে যাকে পয়সা উপার্জন করতে হয়, সেই বলতে পারবে যে কতটা খাটলে তাকে কিছু পয়সার মুখ দেখতে হয়, অর্থাৎ একমাত্র সেই বলতে পারবে। আর তারপরে সে বিকেলে খোখো খেলে, কোনো সময় সে বসে থাকে না, আর সেই সঙ্গে সঙ্গে অনেকটা স্বপ্ন সে নিজের জন্য রেখে দিয়েছে যে দেশের মুখ সে উজ্জ্বল করবে, বার্লিনে গিয়ে একজন খোখো খেলোয়াড় হিসেবে সে চ্যাম্পিয়ন হবে, বার্লিনে গিয়ে সে দেশের মুখ উজ্জ্বল করবে। আর কবি বলেছেন, দুবার এই কথাটা বলেছেন যে সে ঠোঙা বানায়, মায়ের সঙ্গে ঠোঙা বানায়। প্রথম স্তবকে তিনি বলেছেন, আবার দ্বিতীয় স্তবকে বলেছেন যে মায়ের সঙ্গে ঠোঙা বানায়, অর্থাৎ এটাই তার জীবনের চরম বাস্তবতা, এই ঠোঙা বানানো। আর এই যে কাগজ কেটে কেটে ঠোঙা বানানো বা তাতে আঠা লাগিয়ে ঠোঙা তৈরি করা, তার বিনিময়ে খুব সামান্য পয়সা উপার্জন করা, সেটা দিয়েই কিন্তু তাকে স্বপ্নটাকে পুষে রাখতে হয়, আবার অন্যের কাছ থেকে স্বপ্নকে চুরি করতে হয়। আর কবি বলছেন, অবশ্যই খেলার পাতায় মেয়েটির জায়গা একদম অনবদ্য, অসীম, অসাধারণ। তার যে খেলার জগতে নিজের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার জগতে সে একদিন কিন্তু জয়লাভ করবেই, এবং সেই জন্যই কিন্তু শিয়ারামের খেলা হোক, ভাগ্যের খেলা হোক, যাই খেলা হোক, তার পরিশ্রমটাই কিন্তু তাকে সফলতার শীর্ষে
পৌঁছে দেবে, সেইভাবেই কিন্তু চ্যাম্পিয়ন হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। এবং তার যে অদম্য মানসিকতা, তার যে লড়াই, সেটা কিন্তু পাঠক যখন পড়বে, পাঠকের মনের মধ্যেও সেটা সঞ্চারিত হবে। কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, সেটাও কিন্তু পাঠকের মধ্যে কম বেশি উদ্দীপনা সঞ্চার করবে। এই পর্যন্ত।